কোশ্চেন কি করছে দেখতো, এই যে 2.2 গ্রাম, 2.2 গ্রাম C3H8, তার মানে এটা কি অ্যালকেন না? অ্যালকেন পূর্ণ দহন করে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি করলে কত মোল অক্সিজেন প্রয়োজন? তো এই ধরনের কোশ্চেন দেখাও আসলে তোরা, মানে আমি শিওর যে এগুলা দেখে আসলে প্রথম দেখাতে তোরা সলভই করিস না। একটু দেখে মনে হয় যে পারবো না, এই টাইপ দেখে তোরা আসলে চলে যাস। তো আমি এগুলো একটু তোদের ইজিলি একটু তোদের দেখাই দিই, যাতে পরীক্ষার হলে কখনো এগুলো দেখা যাতে মনে হয় যে পারবো না, এমন যাতে মনে না হয়। আচ্ছা দেখ, এখানে আমাদের কি আছে, C3H8, ঠিক আছে? তাহলে এটা কি, মিথেন, ইথেন, প্রুপেন, এটা প্রুপেন না? প্রুপেন। তাহলে প্রুপেনের জি সাথে কি করছে, প্রুপেনের সাথে দহন করছে, মানে কি C3H8 এর সাথে আমরা কি মিশাবো, আমরা অক্সিজেনকে, দহন মানেই তো তোর অক্সিজেন, অক্সিজেন দিয়ে তোর পুরায় আসলে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, যাই তৈরি হোক, পানি আর কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড না? পানি তৈরি হবে আর কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড। বুঝছি এটা সবাই? পুরাইলে জি আসলে ভাইয়া। হাইড্রোকার্বন পুরাইলে, হাইড্রোকার্বন পুরাইলে অ্যাকচুয়ালি তোর পানি আর কার্বন ডাই অক্সাইডই তৈরি হয়। তাহলে এখন আমরা একটু সমতা করার চেষ্টা করি। এখানে কি আছে দেখতো, থ্রি। এখানে তোর অ্যাকচুয়ালি হাইড্রোজেন আছে কয়টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, আটটা। 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 আটটা না? তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, জি ভাই। কয়টা আছে? হাইড্রোজেন আছে দুইটা। দুইটা। দুই। তাহলে আমি এখানে আটটা মিলাইতে গেলে 4 দিতে হবে। বুঝছি? জি জি ভাই। ভাই। এখানে কার্বন আছে কয়টা, তিনটা। তাহলে আমি এটা কার্বন মিলাইতে গেলে এখানে 3 দিতে হইবে। তাহলে এখানে অক্সিজেন হয়ে গেল কয়টা, অক্সিজেন 3 × 2 = 6টা। এদিকে 4 হচ্ছে তোর কত, 4, তার মানে আলটিমেটলি 10টা। 6 আর 4 হচ্ছে 10। তাহলে এখানে আমি কত দিলে তোর মিলে যাবে, 5 না? পাঁচ। পাঁচ। আচ্ছা, ওকে। আমরা আসলে জাস্ট মূল বের করার জন্য এত কষ্ট করছি, যেহেতু আমাদেরকে কত মোল অক্সিজেন বলছে, তাই না? তো আমরা একটা সূত্র শিখে আসছিলাম, বলতো কি, N, C3H8 ডিভাইডেড বাই কত হবে, 1, সমান কি হবে, N অক্সিজেন ডিভাইড বাই কত, 5। কত, 5। ওকে, ওকে, আমরা বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে বলছে, যে আমাদের অক্সিজেনের মূলটাই তো বের করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি কি হবে বলতো, অ্যাকচুয়ালি এখান থেকে কি হবে, ভাইয়া 1 বাই ফাইভ ফাইভ ইন্টু আচ্ছা, এখান থেকে কি হবে দেখতো, 5 ইন্টু কত, N, C3, ভাইয়া ডাব্লিউ। দেখ, N, C3H3, ঠিক আছে? তাহলে 5 ইন্টু এখানে এন মানে কত, এখানে দেখ, এখানে দেওয়া আছে তোর গ্রাম, মানে ডাব্লিউ দেওয়া আছে, আর এদিকে দেওয়া আছে তোর আণবিক ভর আমরা বের করবো। তাহলে এটা কি হবে, W/M হবে না? তাহলে 5 ইন্টু ডাব্লিউ দেওয়া আছে কত, 2.2, আর C3H8, এটার কি আণবিক ভর বের করা যায় না? জি ভাই। জি ভাই। কত বের হয়, কত বের হয়? 26 মেবি। ভাইয়া 43। 12 × 3 প্লাস 8 × 2 = 16, 26। কত হয়? 8। 30 আর 8 তিন বারো 36। 44 ভাই। 12। 12। কত বের হয়, সবাই সবাই বল, এখান 44। থেকে কত বের করা যায়? 44। 44। তাহলে এগুলো 44। খুবই খুব ইজি, তো এগুলো আমার মনে হয় না যে তোদের এই জিনিসগুলো আসলে ভুল হবে। তো এখান থেকে অ্যাকচুয়ালি কত লেখা যায়, লেখা যায় আসলে 44। ওকে, তাহলে এখানে হবে 44। তাহলে 44 হলে কত, এখান থেকে এই যে এটা দিয়ে দুইটা, এটা তো ভাগ 22 করি, গুণা 44। তাহলে কত, এখানে কত হবে বলতো, এখান যদি আমরা তোর হচ্ছে ভাগ করি, 10। ভাই টু টু পয়েন্ট ভাইয়া টু পয়েন্ট টু দিয়ে ফাইভ যদি 1/20 1/4। হবে না, 20, আর এখানে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 4। আলটিমেটলি কত হয়, 0. কত, টু 25। 0.25। 1/4 মানে তো 0.25। তাহলে আনসার কোনটা হবে, 0.25। সি নাম্বার। বুঝছি? এগুলা কি, এখন কি এগুলা ফাইভ। সলভ করে দেওয়া আসা যাবে? হ্যাঁ জি ভাই ভাই। পারবো, কিন্তু সমতাকরণটা একটু আর কি ভাইয়া। সময়, হ্যাঁ, উপরে একটু দেখান ভাই। হ্যাঁ, বুঝিনি, আবার দেখাবো? জি ভাই রাখেন। না ভাইয়া বুঝছি। না ভাই না, জাস্ট একটু। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, আমি আবার দেখাচ্ছি। আমি কি শুরু থেকে দেখাবো না কোন জায়গা থেকে দেখাবো বল? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট। ও আচ্ছা, এগুলা পিডিএফ তোরে দিয়ে দিব, প্যারা নাই। বুঝছো, সেখানে ক্লাসটা মন দিয়ে কর, আমি এগুলো পিডিএফ দিয়ে দিব। ভাইয়া পিডিএফটা ভাইয়া আজকে রাতে দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ, আমি আজকে সব দিয়ে দিব, অর্গানিকেরটাও দিব, ওইটাও দিব, প্যারা নিস না। আচ্ছা, এই আচ্ছা যে ভাইয়া। এগুলা, এগুলা হচ্ছে এই দুইটা মৌলের ক্ষেত্রে অনেকেই তোর যোগের ক্ষেত্রে ভুল করে দিয়ে আসে পরীক্ষায়।
তো এগুলো ভুল করিস না। দেখ কি বলছে, যে যৌগদ্বয়ের ম্যাঙ্গানিজ আর আয়রনের জারণ সংখ্যা কত। তাহলে আমরা এগুলা কি বের করছি না, তারপর এগুলাতে ভুল করে দিয়ে আসে পরীক্ষার হলে। বাট এগুলা তোরা ভুল করবি না। দেখ এখানে আমরা কি দেওয়া আছে, এটা কি, এটা নাম কি, নাম কি? ভাইয়া বেরিলিয়াম। বেরিলিয়াম। বেরিলিয়াম আমাদের তোর কোন কোন গ্রুপের মৌল? গ্রুপ 2 না? তাহলে জি গ্রুপ 2 ভাইয়া। হইলে তার যোজনী কত? +2, ঠিক না? তাহলে আমরা হচ্ছে তোর যেটা ম্যাঙ্গানি যেটা বলছে ধরে নিলাম তার জারণ সংখ্যা এক্স। তাহলে আমরা কিভাবে বের করবো এটা? +2 +x প্লাস, এই যে আমাদের ফ্লুরিনের তোর চার্জ কত? -1 না? জি ভাই, জি ভাইয়া। -1। -1। আর টোটালটার ক্ষেত্রে চার্জ কি হয়? 0। শূন্য। 0। তাহলে এখান থেকে যদি বের করি কত বের হবে বলতো? এখানে +2। 2 আর এখানে কত? +2। ওকে, আচ্ছা। এখন আমাদেরকে বলছে পরেরটা বের করতে, তো পরেরটার ক্ষেত্রেও সেম। লিথিয়ামের ক্ষেত্রে কত চার্জ? +1 না? তাহলে +1 × 2। জি ভাই। আর জি ভাই, +2 ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে +x। কত? +2। ভাইয়া তাহলে +2। +2। পরে আয়রনের ক্ষেত্রে আমাদের বের করতে বলছে, তো এটা ধরে নিলাম আমরা এক্স, ঠিক আছে। প্লাস -1 × কত? -1 × 6। 6 -1 × 6। ইকুয়াল তাহলে 0। এখান থেকে যদি =0, এখান থেকে যদি আমরা তোর এক্স এর মান বের করি কত বের হবে? কত বের হবে বলতো? +2। +2। +2। +2। আচ্ছা, পরে কোয়েশ্চেনটা একটু খেয়াল কর, যে 250 সেন্টিমিটার কিউব 0.1, মানে এটা আয়তন দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। তাহলে দেখ এটা আসলে আমার এম এর মান জানি না, এখান থেকে কত? 40। তাহলে আমাদের কি পরিমাণ 40। মানে কার মান বের করতে বলছে? ডাব্লিউ মান বের করতে ডাব্লু। বলছে, ঠিক আছে। তাহলে তাহলে এখন আমাকে একজন কেউ বল, 1 সেন্টিমিটার কিউব সমান কি লেখা যায়? 1 মিলিলিটার না? 1 মিলি। এটা যদি না জানা থাকে এটা সলভ করা যাবে না, সো আমরা এটা জানি। তো এখান থেকে আমরা কি বলবো? 1000 W = SMB। SBM। এখানে বা যেটাই হোক, আমরা 1000 কেন দিব বুঝছি এবার। জি ভাইয়া। তো এখানে জি অনেকেই ভাইয়া। দেখবি, এখানে অনেকেই তোরা ভুল করে আসলে 1000 দিবি না, ভাববি যে এই যে এই ছোট্ট একটা ব্যাপার না জানার কারণে এই ঝামেলাটা হয়। তো এখান থেকে আমরা কি বের করবো? ডাব্লিউ মান বের করবো। তাহলে ডাব্লিউ মান বের করি কিভাবে? SMB/10⁻³ তাহলে এখানে এস কত? এস দেওয়া আছে 0.1। তারপর এম কত দেওয়া আছে? 40। তারপর ভি দেওয়া আছে কত? 250। আর নিচে কত? 10⁻³ মানে 1000। তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করি, 4×25 কত? 40 × 25 কত হয়? 40 × 250। এটা মান হচ্ছে কত হয়? 10,000। যদি 4×25 100 যেহেতু হয়, তাহলে উপরে হয় 10,000, ঠিক আছে। বা তোর আরো ইজিলি করা যায়, এইভাবে কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে 0.1 × কত? 10। 0.1 × কত জি ভাই। আছে এখানে? 10 আছে। তাহলে 10। আলটিমেটলি 0.1 × 10 মানে কত? 1 না? এই যে এই ম্যাথটা করতে গেলে আমাদের অনেকেরই ঝামেলা হয়, বাট এইটা দেখার পরে একটা জিনিস মাথায় রাখিস, কি বলছে 0 থেকে 1, 1 - y²। তো আমি কি বলতে পারি না, আমি মনে মনে ধরতে পারি ওয়াই সমান কি 1 - x²। এই ধরনের কোয়েশ্চেন ওয়াই সমান ধরে করতে হবে। উভয় দিকে স্কোয়ার করে দিলে এখানে কি হয়? y² = 1 - x²। তাহলে এটাকে কি বলা যায় বলতো? x² + y² = কত? 1। তাহলে এটা কি বৃত্তের সমীকরণ মনে হচ্ছে না? স্কোয়ার প্লাস y² = a², যেখানে আমাদের ব্যাসার্ধ কে থাকে? ব্যাসার্ধ হচ্ছে এ। বৃত্তের সমীকরণ মনে হচ্ছে না? সো আমাদের যদি এটা যদি সলভ করতে হয়, কি বলছে যে এটা যদি বৃত্ত হয়, তাহলে বৃত্তর হচ্ছে শীর্ষ হচ্ছে 0, 0। তাহলে এখান থেকে বলছে তার এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলতো? এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 1। তাহলে এটা হচ্ছে তোর 1, 0, ঠিক আছে। তাহলে তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই যে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, বুঝছি, এইটুকুর ক্ষেত্রফল বের বের করতে বলছে। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কিভাবে বের করে? আমরা যদি পুরোটার ক্ষেত্রফল জানি πr², তাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে তো এইটুকুর ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে পাই, এখানে ব্যাসার্ধ হচ্ছে 1², π/4। π/4। এই কোয়েশন, এই যে এই ভিত্তিক অনেক অনেক কাহিনী আসে পরীক্ষায়। তো দিয়ে আমরা এখন একটু 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 দেখি দিয়ে আসলে কিভাবে করা যায়। দেখ, আমরা আরেকটা সূত্র শিখবো, আমরা একটা সূত্র শিখবো, একটা শর্টকাট শিখবো আর কি। আচ্ছা, মিউট করে ফেলি, সবাই মিউট করে ফেলি। আচ্ছা, এখান থেকে একটা শর্টকাট শিখবো কি, দেখ, যদি ইন্টিগ্রেশন অফ এরকম দেওয়া থাকে, এই শর্টকাট আমি, কে মিউট করতেছ না কেন? সিদ্দিকুর রহমান।
সবাই মিউট রাখো, ঠিক আছে, যাতে অসুবিধা না হয়। শর্টকাটটা আমি যখন বলবো কথা বলতে তখন বলবো, আর কোয়েশ্চেন করার থাকলে তখন কোয়েশ্চেন করবো, আদারওয়াইজ মিউট খুলবা না, কারণ রেকর্ড হচ্ছে তো, অন্য অন্য আর কেউ দেখলে বা তোরা যদি নিজেরাই আবার রেকর্ডটা দেখিস বিরক্ত হবে। আচ্ছা, তাহলে দেখ, যদি এরকম থাকে নিচে হচ্ছে এফ অফ এক্স, তাহলে এই নিচের এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনটা যদি উপরেরটা হয়, ড্যাশ দ্বারা কি বোঝাচ্ছে, ডিফারেন্সিয়েশনটা যদি উপরেরটা হয়, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে জানিস আনসার? এটার ক্ষেত্রে হবে লন মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। শর্টকাটটা কি বুঝছি সবাই? বুঝা থাকলে আমরা এখন অ্যাপ্লাই জি করবো। ভাইয়া। জি ভাই, অ্যাপ্লাই সূত্র করবো, দেখ একটাই। জি ভাইয়া। নিচেরটা একটু খেয়াল করে, এখানে কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখন একটু খেয়াল করতো, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি উপরেরটা আসে কিনা, খেয়াল করতো আসে কিনা। হ্যাঁ দেখ, ভাই, আসে। এটার যদি আমরা করি তাহলে কি হবে, এটার করলে হবে ই টু দি পাওয়ার এক্স, আর এটার করলে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে দেখ, আমরা এইটারে এইটারে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটারে পাচ্ছি, তাহলে আমরা সূত্র কি জানি, লন অফ নিচেরটা। লন অফ নিচেরটা মানে কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। বুঝছি সবাই? তাহলে আনসার কত হবে? ডি। আচ্ছা, আমরা কি বুঝছি যেটা দেখাইছি? হ্যাঁ ভাইয়া, বলছি। জি ভাইয়া। আচ্ছা, তো এই দেখ, এই ধরনের কোয়েশ্চেন আসলে কি তোরা মানে দিতে পারিস পরীক্ষা, নাকি ভয় লাগে যে ভাই অনেক অনেক বড় বড় ক্যালকুলেশন, কোনটা? ভাই, ইন্টিগ্রেশন আসলেই পারি না ভাই, খুব সমস্যা। আচ্ছা ভাইয়া দেখ, বড় ক্যালকুলেশন তো। হ্যাঁ বড় ক্যালকুলেশন, আমি একটু আগে একটা দেখা যাচ্ছিলাম, এই যে এইটার সাথে কি পরেরটার কি কোনো, এই যে দেখ আমি এই যে এটার সাথে কি ওইটার কি কোনো তফাৎ আছে? না না ভাইয়া, ভাই, তফাৎ নাই। একই রকম। না না ভাই। ভাইয়া তাইলে একই দেখ, রকম। দেখ আমরা শর্টকাট দেখাই দিই, ধর এগুলো আমি তোর দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। আমরা ধরবো ওয়াই সমান কত, √16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে আমরা কি এটা বৃত্তের সমীকরণ পাইলাম না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, বৃত্তের সমীকরণ পাইছি না? 4 পাই আনসার হবে না ভাইয়া? জি তাহলে ভাইয়া। বৃত্তের সমীকরণ পাইলে এখানে এর মান, আর এর মান কত, আর ইকুয়ালস টু এ সমান কত, 4। ঠিক আছে, তো আমাদের বলছে 0 থেকে 4, তার মানে অ্যাকচুয়ালি ওই যে এটা হইলে আমাদেরকে যেই অংশ বের করতে বলছে, তার মানে পাই এ স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে পাই আছে কত, পাই পাই এর জায়গায় 4 কত, 4 স্কোয়ার ডিভাইড বাই 4, তাহলে আনসার কত হবে, 4 পাই। 4 পাই। বুঝছি? বুঝছি সবাই? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করবো দেখ, এখানে কত আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে কি বলা যায় বলতো, এখানে বলা যায় না 1/e⁻x। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি কি হবে বলতো, সিম্পলিফাই করলে এটা হবে e⁻x, এখানে হবে e⁻2x+1। আমরা কি বুঝছি সবাই, সিম্পলিফাইটা বুঝছি? জি ভাই। আচ্ছা, তাহলে সিম্পলিফাই যদি বুঝা থাকে, এখন আমি আমি এখন কি বলতে পারি দেখতো, এখন আমি বলতে পারি না e⁻ax=z, এটা বলতে পারি। বললে কি হয় দেখতো, তাহলে আমরা যদি এটা একটু বলি, তাহলে অ্যাকচুয়ালি কি আসে, উপরে আসে তোর কি জেড, নিচে আসে কত, বা আমরা এই জিনিসটাকে আবার একটু বাইরে তোদের করে দেখাই। যদি আমরা এটারে এটা এটারে যদি আমরা তোর কি বলা যায়, ডিফারেন্সিয়েশন করি, কত হয়, e⁻ax ইন্টু এ, আর এদিকে কি হবে, dz/dx। তো এখান থেকে কি বলা যায়, dz সমান কি বলা যায়, dz সমান কি বলা যায়, বলা যায় e⁻ax ইন্টু কি ডিএক্স, তাই তো? তাহলে আমরা জাস্ট একটা আর একটা দিয়ে কনভার্ট করতেছি। তাহলে আমরা যদি এখন এটা লেখার চেষ্টা করি, কি হয়, উপরে উপরে কি ছিল, শুধু ডিএক্স, তাহলে ডিএক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো, ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি, ডি ডিজেড সমান লিখতে পারি কি, dz/ae⁻x। আচ্ছা তাহলে ডিজেড ইকুয়ালস টু কি হবে, ডিএক্স, আচ্ছা আমরা ডিজেড লিখছি তাই না, আমরা তো ডিএক্স বের করবো। ডিএক্স হবে অ্যাকচুয়ালি ওয়ান বাই এ ই টু দি পাওয়ার, আচ্ছা তাহলে 1/a, এখানে কি হবে, আমরা যদি ডিএক্স টা বের করি ই টু দি পাওয়ার এ এক্স, এরকমই তো বের হয়, তাই না? তাহলে আমরা যদি এখন তো এটা একটু এখানে কনভার্ট করে দিই, এখানে কি হবে, আমরা ডিএক্স এর জায়গায় লিখতে পারি ওয়ান বাই এ
তারপর এখানে কি লেখা যায়, ডিজেড, তাই তো? এই যে আমাদের উপরে কি ছিল, ই টু দি পাওয়ার এক্স ছিল না, ই টু দি পাওয়ার এক্স তো জি ছিল। ভাইয়া। জি। তাহলে তাহলে এখানে হবে তোর উপরে হবে ডিজেড, আর নিচে হবে কি বলতো, নিচে হবে তোর একটা ছিল ই টু দি পাওয়ার টু। দেখ ই টু দি পাওয়ার কি আছে, ই টু দি পাওয়ার টু এ এক্স, এটাকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার এ এক্স ভাইয়া জেড। স্কোয়ার লেখা যায় না, স্কোয়ার লেখা যায় না? তাহলে জি এটাকে আমরা ভাইয়া। ধরছি জেড, তাহলে এটাকে লেখা যায় জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার প্লাস কত হবে এখানে, জেড স্কোয়ার প্লাস ওয়ান। প্লাস তাহলে আমাকে ওয়ান। বল এটা কিসের, এটা কিসের মতো দেখা যায়? তাহলে ভাইয়া এ নাম্বারটা হবে। 10, 10 এর 10। টেন এর মতো দেখা যায়, tan তাহলে ইনভার্স আনসার কোনটা হবে 10 বলতো, টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স এ এক্স প্লাস সি, তাহলে এটা আনসার কত হবে, এ নাম্বার। তাহলে একটু খেয়াল কর যে তাপ উৎস থেকে তোর কি করছে, 1 কিলো তাপ গ্রহণ করছে, তাহলে আমরা কি জানি যে কিউ ওয়ান হচ্ছে কি অ্যাকচুয়ালি তোর গৃহীত তাপ না, গৃহীত তাপ। তো গৃহীত হইলে এখানে কিউ ওয়ানটা কত বলতো, কিউ ওয়ানটা হচ্ছে আমার 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি মানে কত, আমরা এটা জাস্ট ক্যালোরিতে নিব, 1000 ক্যালোরি। এখন ক্যালোরি। আমাদেরকে বলছে কি যে একটি কার্বন ইঞ্জিন এত তাপমাত্রা থেকে দুইটি আধার, তার মানে কি অ্যাকচুয়ালি তোর গ্রহণ করতেছে 500 থেকে এবং বর্জন করতেছে কত, বা চেঞ্জ হয়েছে কততে, 250-তে, তাই তো? 250। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তোর কি হবে, দেখ টি ওয়ান সমান কত হবে, টি ওয়ান সমান হবে কত বলতো, 500 কেলভিন। 500। আর টি টু হচ্ছে আমাদের 250। 250। তাহলে 250। আমরা আমরা সূত্র জানি কি, দেখ আমরা সূত্র জানি অ্যাকচুয়ালি তোর কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান ডিভাইডেড T1 বাই divided T2। টি টু। তাহলে এখান থেকে আমরা কিউ ওয়ান কত, কিউ ওয়ান হচ্ছে অ্যাকচুয়ালি তোর 1000 ডিভাইডেড বাই কিউ টু আমরা জানি না, কিউ টু তো আমাদেরকে বের করতে বলছে যে তাপ বর্জন করার পরিমাণ, অর্থাৎ কিউ টু বের করতে বলছে, অর্থাৎ কিউ টু আমরা রেখে দিলাম। তো টি ওয়ান কত, 500, আর টি টু কত, 250। তাহলে এই এই যে এখানে যে তোর যে ক্যালকুলেশনটা, এটা খুব ইজি একটা ক্যালকুলেশন, দেখতো এটা কিভাবে করা যায়, এই যে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য যদি তোর বাদ দেই, এই দুইটা শূন্য যদি তোর বাদ দিয়ে দেই, এখানে কত ছিল দেখতো, এটা 1000 ছিল তাই না, এটা 1000। তাহলে বাদ দিই, তাহলে এখানে আসলে কি থাকে দেখ, এখানে অ্যাকচুয়ালি তোর থাকে 5 থাকে, তার মানে তোর শূন্য যদি আমরা তোর ভাগ করে দিই, দেখ 5 5 কত, 25। আর ওইদিকে আছে তোর কত, এখানে 5 5 25, এখানে তোর 100। তাহলে অ্যাকচুয়ালি তোর কিউ টু সমান হবে কত, 500, 500, 500 ক্যালোরি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখানে অনেকেই তোর ভুল করে দিয়ে আসবে কোনটা, এই যে একদম খুব তাড়াহুড়ার মাইরে হচ্ছে তোর এই যে এটা আনসার দিয়ে আসবে, কিন্তু একটু খেয়াল করবে না যে এখানে কি দেওয়া আছে, কিলো দেওয়া আছে। তাহলে আনসার কি এটা হবে? না। এই যে এগুলো একটু ভালোভাবে খেয়াল করিস। আচ্ছা, পরে আয় কি বলছে, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের ক্ষমতা কত হবে, একটু বলতো, এটা আনসার বলতে পারবি কেউ? 100%। আচ্ছা, 100% দেয়। 100%। তাহলে আমরা এটা জানি কিভাবে, এইটা সমান লিখতে পারি ওয়ান মাইনাস, অ্যাকচুয়ালি তোর যদি কি বলছে, যদি তোর বর্জিত না হয়, বর্জিত না হয় মানে অ্যাকচুয়ালি ধর এখানে কি ছিল, কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান। তাহলে বর্জিত যদি না হয় তার মানে এই যে কিউ টু এর মান কত, 0, নিচে হচ্ছে তোর কিউ ওয়ান। তাহলে আলটিমেটলি ওয়ান মাইনাস কত থাকতেছে, 0, সাথে পার্সেন্টেজ থাকতেছে কত, 100%। তাহলে 100। 100% ইন্টু তোর ওয়ান, তার মানে অ্যাকচুয়ালি এটা আনসারই হচ্ছে 100%। 100%। 100। একটি আদর্শ ইঞ্জিনে তোর দক্ষতা কত বলছে, 40%। তাহলে এর তাপ গ্রাহকের তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেলসিয়াস। উৎসের তাপমাত্রা কত, তাহলে আমরা জানি কি, কর্মদক্ষতা ইকুয়ালস টু ওয়ান মাইনাস ইকুয়ালস টু টি টু ডিভাইডেড বাই কত, টি ওয়ান। তাহলে এখান থেকে আমার এটা কত বলছে, দেখ এটার সাথে কত থাকে, 100%। তো আমরা এই 100 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, এই যে এটা 100 নিচে যদি চলে আসে, তাহলে অ্যাকচুয়ালি তোর এই 100টা বাদ যাবে, সেমই তো কাহিনী। তাহলে এখানে আছে কত, 40%, মানে 40% মানে কত অ্যাকচুয়ালি, 40 ডিভাইডেড বাই 100 অ্যান্সার। মানে অ্যাকচুয়ালি কত, 0.4। তাহলে 0.4। 0.4 ইকুয়ালস টু কত হবে বলতো, ওয়ান মাইনাস। এই যে 0.4। এই জায়গায় তোরা মানগুলো অনেক 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 ভুল করিস, যে কোনটা উপরে বসাবো কোনটা নিচে বসাবো। এখানে কি বলছে দেখ, এখানে বলছে যে গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা। তো গ্রাহক মানে কি অ্যাকচুয়ালি, তোর বর্জিত যে করতেছে, গ্রাহক মানে কি, যে বর্জিত করতেছে।
মানে যেখানে সে তাপটা বা টেম্পারেচারটা ছাড়তেছে, এটাই হচ্ছে তোর আসলে কার মান বলতেছে, এটা হচ্ছে আমাদের T2 অথবা Q2। ওকে, তাহলে এখানে আমার কত হবে, 27 আছে, তাহলে 27 কে আমরা কিসে নিব, কেলভিনে। কেলভিন নিলে কত আসে, 300 ডিভাইডেড বাই কত, 300। T1। T1, তাহলে এটা আমাদের সলভ করলে কি আসবে বলতো, এটা কি সলভ করা যাবে না? এখান থেকে আমাদের কি হ্যাঁ আসবে, ভাইয়া। এখান থেকে আমাদের T2 এর মান কত আসে বলতো, একজন হিসাব করে বলিস, ক্যালকুলেটর নিস না খবরদার। 500 500 কেলভিন। 500 কেলভিন, গুড। আরেকটা জিনিস, তোরা যখন পড়তে বসবি, জীবনে কোনোদিন ক্যালকুলেটর সাথে নিস না, অন্য রুমে রেখে আসবি। ফোন টোন সব পড়াশোনা বাদে, ধর ক্লাস করা বাদে বাকি সময়টা ফোন এবং ক্যালকুলেটর সাথে রাখবি না। ওকে, পরে কোয়েশ্চেনটা খেয়াল কর, পরে কি কোয়েশ্চেন করছে। আচ্ছা, দেখ, পরে কোয়েশ্চেনটা কি, যে কোনো সিস্টেমের পরিবেশ থেকে কত, পরিবেশ থেকে তোর এই যে 800 জুল তাপ শক্তি শোষণ করা, এর অন্তঃস্থ শক্তি হচ্ছে এত বৃদ্ধি পাইছে, তাহলে এর উপর কৃত কাজের পরিমাণ কি? তাহলে এটা কি আমাদের তোর জিরো যে লটা ছিল, এটা কোন লর কথা বলতেছে বলতো থার্মোডাইনামিক্স এর? জিরো লো। এখান থেকে সেকেন্ড লটাও প্রমাণ করা যায়, তো আমরা এগুলো এখন প্রমাণে যাব না। দেখ, আমরা জানি কি যে কোনো একটা সিস্টেমে যদি আমরা ডিকিউ পরিমাণ তাপ দেই, তাহলে তার নিজের অভ্যন্তরে কিছু পরিমাণ শক্তি ক্ষয় হবে এবং সে নিজে কাজ করবে, দ্যাট মিনস DW। এটা কি পরিচিত মনে হচ্ছে, না দেখিসনি আগে? ওকে, অবশ্যই হ্যাঁ দেখবি, ভাইয়া, এগুলো তো দেখুন। না দেখার কিছু না। তাহলে এখানে কি বলছে, যে তাপ শক্তি তো শোষণ করতেছে, মানে তার তাপ দেওয়া হচ্ছে, তাই তো? তাকে তাপ দেওয়া হচ্ছে কতটুকু, DQ। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করছে কত, DW। DU, তাহলে আমাদের পরিবেশের কাজ কত হবে, DW ইকুয়ালস টু কি হবে, DQ মাইনাস DU। DQ কত, 800 ওকে, মাইনাস কত, 300 500, হবে। আনসার কত, 300। ঠিক আছে, আনসার হচ্ছে আমাদের 300 জন। ওকে, আরেকটা কোশ্চেন করছে, এই কোশ্চেনটা আমাকে দেখি কজন আনসার দিতে পারে, যে একটা ফুটন্ত বাষ্পে পরিণত হচ্ছে, ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে, এই অবস্থায় পানির আপেক্ষিক তাপ কত? আনসার কত বলতো? অসীম। 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 সবাই কি একমত? এটা তো বুঝিয়ে দেন ভাইয়া। বা শূন্য আচ্ছা, নাকি? আচ্ছা, তার মানে দেখ, একটু খেয়াল কর, এই খুবই ইজি এই জিনিসগুলো। তার মানে দেখ, আমরা শুরুতে একটা কনসেপ্ট দেখাইছিলাম তাই না, যে তোর এই যে সামথিংটা যদি তোর ধর 100 ডিগ্রিতে থাকে, তো এটা তো ধর এখন ফুটে নাই, জাস্ট ফুটতেছে, তোর বাষ্পে পরিণত হচ্ছে না। তাহলে সেম টেম্পারেচার যদি থাকে, কিছুক্ষণ তোর তাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কি তৈরি হচ্ছে, বাষ্প পরিণত হচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের তোর ইকুয়েশনটা কি ছিল, ধর আমরা যদি এনট্রপির কথা চিন্তা করি, বা তোর স্বাভাবিকভাবে যদি তোর কি বলে, যে তাপের যে পরিবর্তনটা অর্থাৎ DQটা যদি চিন্তা করি, তাহলে এটা এটা হবে কি, MS ডেল থেটা। ওকে, থিটা। তাহলে এখন আমাকে বলতো, ডেল থেটা এর মান এখানে কি, 100 - 100 না? ও জিরো হবে ভাই। শূন্য। শূন্য। তাহলে শূন্য হয়েছে মানে কি, দেখ আমাদেরকে বলছে কি বের করতে, আপেক্ষিক তাপ, এখানে আপেক্ষিক তাপ কোনটা, এস। তাহলে আমরা বলতে পারি S = DQ/M ডেল থেটা। এখন আমাকে কেউ বল, DQ উপরে থাকুক, M এর জায়গায় থাকুক, এখানে কত বসবে, শূন্য না? তাহলে জিরো আমরা হ্যাঁ। হবে। 1/শূন্য, এটাকে আমরা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি কি বলতে পারি, ইনফিনিটি বলতে পারি, অর্থাৎ অসীম বলতে পারি। আচ্ছা, পরের কোশ্চেনে আয়, কি বলছে, যে লোহার নিউক্লিয়াসে দুটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে যদি তাদের মধ্যে দূরত্ব থাকে হচ্ছে এইটা, তার মানে আমাদের এখানে ডি এর মান হচ্ছে দেওয়া আছে এবং দুইটা প্রোটন দেওয়া আছে। তাহলে বল, দুইটা প্রোটনের মধ্যে তোর যদি আমাদের তোর দুইটা প্রোটন, তার মানে কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে না, সমধর্মী চার্জ। তো আমাদের এখানে হ্যাঁ। বলতেছে যে এখানে আমাদের এই যে এই বিকর্ষণের বলটার মান কত। তো আমরা জানি দুইটা চার্জ যদি থাকে, একটা যদি হয় Q1 আর একটা যদি হয় Q2, মধ্যবর্তী দূরত্ব যদি হয় D, তাহলে সূত্র কি ছিল, K × Q1 Q1 Q2 Q2 ডিভাইডেড ডি ডিভাইডেড বাই স্কয়ার। D²। তাহলে এখানে খেয়াল কর, এখানে যদি আমরা লিখি, তাহলে এখানে বলতো দুইটা প্রোটন আছে, প্রোটনের চার্জ কত কেউ বলতে পারবি?
proton charge 1 point plus 1.9 into 1.6 into 10 inverse plus 90. 10 ইনভার্স কত? 19 19। 19 কুলম্ব। বাট দেখ ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম, কিন্তু এটা হচ্ছে পজিটিভ। এইটাই ডিফারেন্সটা, এইটাই। তো এখানে আমাদের দেখ এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্টের মান কি ছিল বলতো? 9 ইন্টু 10 টু 9 দি into পাওয়ার 10 9, to the power 9. 10 টু দি পাওয়ার 9। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে বল? এখানে হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 আর Q2 এখানে কি সেম না আলাদা বলতো? Same. সেম। same তাহলে আমাদের এখানে হবে কি Q1 স্কয়ার মানে কত? Q1 স্কয়ার মানে কত অ্যাকচুয়ালি? 1.6 ইন্টু 10 ইনভার্স 1.6 19, into 10 inverse 36 9 স্কয়ার ডিভাইডেড বাই কত আছে? ডি স্কয়ার মানে কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 15 ইনভার্স 15 স্কয়ার, তাই তো? জি আচ্ছা, ভাইয়া। তাহলে এইটা বের করতে কি মানে খুবই অসুবিধা হয়ে যাবে? মানে এটা কি বের করা যাবে না? দেখ যাবে এটা কিভাবে কিভাবে বের করে দেখ, আমি তোদের একটা শর্টকাট টেকনিক দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল কর। এখানে কত আছে? 9 বসা 9 ইন্টু এখানে কত আছে? 1.6 বসা 16। এখানে কত আছে? 4 4. তাহলে এখানে যদি তুই বসাস, একটা জিনিস খেয়াল কর, এখানে বসাবি কত? 16 স্কয়ার, যেহেতু স্কয়ার আছে না, বুঝতে পারতেছিস? জি 16 স্কয়ার। আর নিচে হচ্ছে কত বলতো? নিচে তোর আছে 4 স্কয়ার মানে কত? 4 4 16। 16 তাহলে এখন আমাকে বল, এখন কি বের করতে পারবি না? এই যে 1 16 দিয়ে আর 16 কাটা থাকবে তোর কত? 9 ইন্টু 16, 9 ইন্টু 16 কত? 104, 144। তাহলে এইটা থেকে কি আনসার বের করা যাবে না? যাবে শর্টকাটটা কি বুঝছস? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি দশমিক থাকলে হিসাব করবো না, না? এই দশমিক দিয়ে কি করবি তুই? ইকুয়েশনে দেখ যে এখানে আর কিছুই নাই, তাহলে আমার এত কষ্ট করার দরকার আছে বলতো? না। আচ্ছা ভাইয়া, বুঝছি। এইগুলো হচ্ছে ট্রিক্স আর কি। ধর এত মানে একটু চিন্তা করবি বসে বসে কি করা যায়। আচ্ছা, পরেরটাতে দেখ যে দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত? এটা আনসার 1 সেকেন্ডে কে বলতে পারবি? শেষ। আচ্ছা দেখ, এফ সমান আমরা কি 4 জানি? গুণ কে কে ইন্টু 4 গুণ বলছে একজন, ওকে দেখি 4 গুণ হয় কিনা। দেখ কে ইন্টু অপরিবর্তিত কত? থাকবে। Q1 ভাইয়া Q2 2 গুণ ডিভাইডেড বাই হবে। ডি স্কোয়ার। দেখ তার মানে দেখ কে আমার কনস্ট্যান্ট থাকলো জায়গায়, তাহলে Q1 বলছে মানে চার্জ দুইটাই হচ্ছে অর্ধেক হবে মানে কত? হাফ ইন্টু হাফ। অপরিবর্তিত থাকবে। তাহলে হাফ ইন্টু হাফ থাকলো, এদিকে থাকলো কিউ স্কোয়ার। আর ডি স্কোয়ার মানে তোর দূরত্ব কি করছে? অর্ধেক করছে না? তাহলে হাফ, হাফ অফ স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল কর, আমার আলটিমেটলি কে ইন্টু ডি কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার ইন্টু কত থাকতেছে? এই দুইটা হাফ, এই দুইটা হাফ বাদ। তাহলে অ্যাকচুয়ালি আমার কিউই থাকতেছে। তাহলে কি আমার দেখ কিউ না, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার এখানে এফ ই থাকতেছে, যেটা শুরুতে নিছিলাম এফ। তাহলে আমার কি কোনো পরিবর্তন আছে? না। কোনো পরিবর্তন নাই। দেখ ঘুরে ফিরে সেমই আসতেছে, তাহলে এটা হচ্ছে আমার ঘুরে ফিরে সেম। তাহলে আমার এটা অপরিবর্তিত থাকবে। থ্যাঙ্কস। আচ্ছা দেখ কোশ্চেনটা দেখ কি বলছে, যে সমান ধারকত্বের তিনটি ধারক, সমান ধারকত্বের তিনটি ধারক প্রথমে কি করছে? প্রথমে শ্রেণীতে, পরে কি করছে? পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তার মানে দেখ, যেহেতু সমান ধারকত্বের তিনটি ধারক, তার মানে আমার এই যে দেখ শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তার মানে এই ক্ষেত্রে আমার তুল্য ধারকত্ব কি হবে? 1/CS হবে না? তাহলে তিনটা আছে যেহেতু, হবে 1/C প্লাস 1/C প্লাস 1/C। তাহলে এখানে এটা আনসার কত হবে? কত? কি হবে? 3/কত? সি। তাহলে এখান থেকে আমার জাস্ট CS এর মান কত হবে? C/কত? 3। বুঝছিস? জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের শ্রেণীতে। তো পরে কি বলছে? সমান্তরালে যুক্ত করছে, তার মানে সি প্যারালাল। এখানে কি হবে? 3C হবে না? হ্যাঁ, 3টা সি যোগ করে দিব। সমান্তরাল। এখন বলছে আমাদের দুই ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত। তাহলে প্রথমে ছিল আমাদের কি শ্রেণীতে, তাহলে শ্রেণী ডিভাইডেড বাই এই শ্রেণীটাকে আমরা সমান্তরালটা দিয়ে ভাগ করব। তার মানে এই যে এইটা আমরা কি করব দেখতো, আমরা করব হচ্ছে তোর CS ডিভাইডেড বাই CP। তাহলে CS কত বের হয়েছে বলতো? CS বের হয়েছে আমাদের C/কত? 3। আর CP কত বের 3 করছি? 3C। 3 সি। তাহলে এখান থেকে আমাদের কি হবে বলতো? CC বাদ, তার মানে কত হবে? 1/3
3 × 3, 1 তার মানে 1 by ডিভাইডেড 9 বাই 9, 1/9 তাহলে এটা 1:9 অনুপাত কত হবে? 1:9। 9 তাহলে এটা হচ্ছে আনসার। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখতো, একটি অন্তরিত পরিবাহী 10 কুলম্ব চার্জ, ঠিক আছে, তার মানে এই যে কিউ এর মান প্রদান করায় 2 ভোল্টের 2 বিভব হলো, তাহলে পরবর্তী ধারকত্ব কত হবে? তাহলে এটা কি হবে? আমরা জানি 5 না যে ধারকত্ব ইকুয়ালস টু কিউ বাই ভি, ধারকত্ব ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে তো 10, 10 ভি এর মান কত? 2। তাহলে আনসার হবে হচ্ছে 5 ফ্যারাডে। আর 5 কুলম্বের একক কি? ফ্যারাডে।